শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। যখন আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলি, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, তখন খুব স্বাভাবিকভাবে চলে আসে যে আন্তর্জাতিক রাজনীতির কী অবস্থা এবং বাংলাদেশের সঙ্গে আসলে তাদের সম্পর্কগুলো কেমন, বিভিন্ন যে পরাশক্তিগুলো রয়েছে তারা বাংলাদেশকে নিয়ে কী ভাবছে, এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখতেই হয়। এবং গত 5ই আগস্টের আগে, মানে 2024-এর 5ই আগস্টের আগে আমাদের যে ধরনের পররাষ্ট্রনীতি ছিল বা যে সকল সম্পর্ক ছিল তার অনেকখানি পরিবর্তন এসেছে। আমরা দেখেছি যে যাদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক তাদের সঙ্গে এখন একটুখানি সম্পর্কের টানাপোড়েন চলছে, আবার যাদের সঙ্গে এতদিন খুব ভালো সম্পর্ক ছিল না তাদের সঙ্গে নানা ধরনের চুক্তি বাণিজ্য সব কিছু হওয়ার একটা প্রসেস চলছে। এই সব কিছু আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাচ্ছে তা আজকে জানতে চাই টু দ্য পয়েন্টের আলোচনায়। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে দুজন অতিথিকে। আমার সঙ্গে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এবং সিনিয়র রিসার্চ ফেলো, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স, জনাব ডক্টর এম এ রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট জনাব মাহবুব আজিজ। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমার মনে হয় অধ্যাপক ডক্টর এম এ রশিদ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনি যদি আমাদের একটা ওভারভিউ দেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং এই পররাষ্ট্র নেগোসিয়েশন যে বিভিন্ন জায়গায় কি পরিবর্তন আসলে এসেছে 2024-এর 5ই আগস্টের পরে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এটা যদি আপনি আমাদের একটু জানান দর্শক এবং আমাদের। প্রথমে আপনাদের ধন্যবাদ এবং চ্যানেল আইকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের 18 কোটি লোকের সাথে এই অঞ্চলের ভূ রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমাদের দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, দেশকে এগিয়ে নেওয়া, দেশের রাষ্ট্রকে শক্তিশালী করা, রাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী করা, সব কিছুই এখন এই অঞ্চলের ভূ রাজনীতির সাথে সম্পর্কিত। বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরেও আমরা বাংলাদেশের একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি, একটি ব্যালেন্সিং ডিপ্লোমেসি এবং শক্তিশালী সুশাসন বা শক্তিশালী সরকার, আমরা এখনও সেটার পুরোপুরিভাবে তা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না। আমাদের বিগত সরকারগুলোতে আমার মনে হয় স্বাধীন পররাষ্ট্রনীতি সঠিকভাবে না থাকার কারণে আমরা বিশ্ব থেকে অনেক পিছিয়ে গেছি। আমাদের সমসাময়িক যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে তারা আমাদের থেকে, যদি আপনি সব কিছুর অর্থনৈতিক সুশাসন, আভ্যন্তরীণ অবস্থা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলো আলোকে যদি দেখেন, দেখবেন আমরা 100 বছর পিছিয়ে আছি। দ্বিতীয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সরকারগুলোর ব্যর্থতার কারণে অনেকটা ভারত নির্ভর পররাষ্ট্রনীতি হয়ে গিয়েছিল। আপনি যে প্রসঙ্গটা অবতরণ করেছেন 5ই আগস্টের পরে কি চেঞ্জ এসেছে, যে চেঞ্জটা আমরা চাচ্ছিলাম, 5ই আগস্টের পরে আমরা ভারত নির্ভর পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসতে যেন পারি, সেইটা জনগণের চাওয়া ছিল এবং একটা মর্যাদা ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার আকাঙ্ক্ষা আমাদের জনগণের অবশ্যই আছে। এখনও আমাদের পররাষ্ট্রনীতি আমি মনে করি না যে পরিপূর্ণভাবে ঢেলে সাজানো হয়েছে। এখনও আমাদের পররাষ্ট্রনীতি সরকার পরিষ্কারভাবে কোনো কিছু আমাদেরকে এক্সপ্লেন করেননি। আমরা শুধু এইটুকু বুঝতেছি যে আমাদের পাকিস্তানের সাথে দুঃসম্পর্ক ছিল। বর্তমানে যেহেতু পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ বাংলাদেশে এসেছেন, ধারাবাহিকতা আমরা দেখছি পাকিস্তানের থেকে বাংলাদেশে বাণিজ্য ডেভেলপমেন্ট বাড়ছে। ওকে স্যার, আমি আপনাকে যদি ছোট করে দেই উত্তর দেওয়ার জায়গাটা, যে মানে ভারতের ধরেন ছায়া থেকে বের হয়ে আসলে আমাদের কি লাভ, আর মানে ছায়া থাকলে আমাদের কি ক্ষতি, মানে ভারতের সাথে মানে শিথিল করে যদি আমরা পাকিস্তানের সাথে ভালো করি তাহলে মানে লাভটা কি হয়েছে আসলে বিগত 1 বছরে? প্রথম হইল, ভারত থেকে আমরা সম্পর্ক ভালো করতে চাই। আমরা অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই। ভারতের সাথে সমতা ভিত্তিতে উইন উইন সিচুয়েশন চাই, যে ভারতের যেমন আমাদেরকে দরকার আছে, আমাদেরও ভারতের দরকার আছে। পাকিস্তান প্রসঙ্গটা আমি এনেছি এই কারণে
যে ফরেন পলিসিতে এটা ইগনোর ছিল। আমাদের আপনি দেখেছেন যখন ভারত আমাদের 5ই আগস্টের পরে অর্থনৈতিক কাইন্ড অফ নিষেধাজ্ঞা দিল, যে আমরা অনেক কিছু পাকিস্তান থেকে এনেছি, তার মানে পাকিস্তানের বিকল্প বাজার হিসেবে আমাদের ব্যবসায়ীরা চেষ্টা করেছে, যেহেতু ভারত আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা আমাদের নিষেধাজ্ঞা দেওয়ার কারণে, অসহযোগিতা করার কারণে ব্যবসায়ীরা পাকিস্তানমুখী হওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে একটা ব্যালেন্স অবস্থা থাকা উচিত, কারণ ভারত আমাদেরকে তাদের সৎ প্রতিবেশী এবং তারা আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দিতে হবে। যদি ভারত এটা তাদের পররাষ্ট্রনীতিতে তারা বলে না যে আমরা তাদের কলোনি বা আমাদের এই ধরনের রাষ্ট্র তারা দেখতে চায়, কিন্তু তাদের আচার আচরণে তাদের জনগণের চেয়ে কোনো একটা গোষ্ঠীর প্রতি তাদের দুর্বলতা বেশি থাকার কারণে আমরা এটা ধরে নিই যে ভারত এখান থেকে পিছিয়ে আছে। এবং এই মানে একটা রাজনৈতিক গোষ্ঠী মনে করেন আসলে, এবং একটা রাজনৈতিক গোষ্ঠী তো মনে করেন যে ভারত পরম বন্ধু, যেটা বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আমি আবার আপনার কাছে আসবো মাহবুবা, আপনার কাছে আমি যেতে চাই যে মানে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ, এই জিনিসটা তো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং বিগত সময়ে আমরা কিন্তু দেখেছি যে গত 16 বছরের শাসন আমলে মানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল পৃথিবীতে, এরকম অনেক কথা আমরা শুনেছি। এবং এই সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকেও যখন আমি প্রশ্ন করেছি এই একই জায়গায় বসে, তারা বলেছেন যে এখন নাকি বাংলাদেশের ইমেজ অনেক ভালো হয়েছে, তারুণ্যের এই জয়যাত্রাকে অনেক পজিটিভলি দেখছেন। আপনি একজন সাংবাদিক এবং আপনি উপসম্পাদক আছেন সমকাল পত্রিকায়। আপনি একটু বলবেন যে বহির্বিশ্ব আসলে বাংলাদেশের এই সরকারকে বা বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়কে, বাংলাদেশের সম্ভাবনাকে এই সময় কিভাবে পোর্ট্রে করছে আসলে? ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে যেটা হয়েছে যে ভাই যেটা বললেন সেখানে আমি আগে একটু দ্বিমত জানিয়ে আসি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসেবে বা এই ধরনের দৃষ্টিভঙ্গি যদি করে থাকে, এটা ভারতের সমস্যা। আর আমাদের দিক থেকে যেটা, আমাদের দেশের যে সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল এবং তারা যে চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, এটা আওয়ামী লীগের সমস্যা, এটা বাংলাদেশের সমস্যা নয়। এবং এটা যতখানি না প্রচারিত হয়েছে, আমরা কিন্তু এই দেখেছিলাম যে আমাদের এক উপদেষ্টার কথায় যে 26 লক্ষ ভারতীয় এখানে কাজ করে, সেটা পরবর্তীতে অসত্য হিসেবে প্রমাণিত হয়েছে। বলা হয়েছিল যে আমাদের এখানে সব দেশ বিক্রির চুক্তি করেছে আওয়ামী লীগ, একটি দেশ বিরোধী চুক্তিও আমরা দেখলাম না। তার মানে যতখানি তাদের এক ধরনের শরীরী ভঙ্গিমা বলা যায় আওয়ামী লীগের, যে একটু নতজানু দৃষ্টিভঙ্গি, এক সবসময় একটু দাদা দাদা একটা মনোভাব ছিল এইরকম। এবং এক ধরনের হয়তো বা সমঝোতাও হয়তো ছিল, যেহেতু একপাক্ষিক নির্বাচনগুলোর আওয়ামী লীগ জিতেছিল। কিন্তু এর মানে এই নয় যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে তাই বলে আমরা পাকিস্তানের সাথে প্রীতির সম্পর্ক তৈরি করব। পাকিস্তানের সাথে আমাদের অনেক অমীমাংসিত ঘটনা রয়ে গেছে, অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে, সেগুলো নিষ্পত্তি না করে বর্তমান সরকার যেভাবে পাকিস্তানের সাথে প্রীতির সম্পর্ক তৈরি করছেন, সেগুলো অনেক প্রশ্নের উদ্রেক করছে জনমনে। কারণ পাকিস্তান সেই অর্থে ক্ষমা চায়নি, সেই অর্থে কেন, কোনো অর্থেই ক্ষমা চায়নি। এমনকি সম্পত্তি যে ভাগাভাগির বিষয়গুলো ছিল সেগুলোও সুরাহা হয়নি। কিন্তু আমি একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিতে চাই, অধ্যাপক এম এ রশিদ যেমনটি বলছিলেন যে ভারত যখন অনেকগুলো ব্যবসার রাস্তা বন্ধ করে দিল, শুধুমাত্র একটা সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষের ডিসিশনে, সেজন্য তারা অনেকগুলো সুবিধা বাংলাদেশকে দেওয়া বন্ধ করলো, অনেকগুলো চুক্তি বাতিল করে দিল। তখন সেটার অল্টারনেটিভ হিসেবে যখন পাকিস্তানকে খুঁজে নেওয়া হয়েছে, সেটাকে আসলে আমাদের জন্য এটা যতখানি বলা হলো, একটিও সেইভাবে তথ্যসূত্র দিতে পারবেন না যে কোন কোন চুক্তি ভারত বাতিল করেছে। আসলে কোনো চুক্তি বাতিল করেনি, বরং বাংলাদেশ সরকার বর্তমানে ইলিশ মাছও তাদেরকে দিয়েছে ওখানে। কাজেই যতখানি বলা হচ্ছে ততখানি কিছুই হয়নি। বাণিজ্য চুক্তিও কোনো বন্ধ হয়নি, সেই অর্থে কোনো কিছুই বন্ধ হয়নি, বরং পাকিস্তানি শিল্পীদের এখানে অহরহ আমরা দেখতে পাচ্ছি, গান বাজনা হচ্ছে, নানান রকম কিছু আমরা দেখতে পাচ্ছি। সম্পূর্ণ পাকিস্তানি এক ধরনের বাতিল হয়েছে। ডক্টর এম এ রশিদ, ভারতের সাথে চুক্তি কোনটা? যেমন এই গত ভারতের যে ট্রানজিট চুক্তি চিরঙের, এবং এই যে ভারতের বাংলাদেশের যে আদানি গ্রুপকে 1200 একর জায়গা 900 একর জায়গা দিয়েছে, সেটা বাতিল করছে সরকার। করেছে? সেটা হাসিনা সরকার করেছে।
হাসিনা সরকার করেছিল, এই বর্তমান সরকার কি বাতিল করেছে? বর্তমান সরকার বাতিল এটা সম্ভবত আমাদের আরো একটু খোঁজ নেওয়া দরকার। এইটা মিডিয়াতে এসেছে বরং বিদ্যুতের ক্ষেত্রে বর্তমান সরকার কিন্তু টাকা পয়সাও দিচ্ছে এবং কোনো রকম চুক্তি কিন্তু আসলে বাতিল হয়নি আমাদের কাছে যতখানি খবর আছে। যাই হোক, এইগুলো নিয়ে আরো কথা বলতে হবে, কারণ এগুলো আসলে পরিষ্কার নয়, সরকারকেও স্পষ্ট করতে হবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান যে নতুন রাষ্ট্রদূত হলেন এই দেশে, তিনি দায়িত্ব নিয়েই প্রথম যে কথাটি বলেছেন যে একটি বড় দেশের ছায়ায় থেকে বাংলাদেশ সেভাবে বিশ্বে পরিচিত হতে পারেনি। এটা কিন্তু তিনি আমেরিকায় বসে এই কথাটি বলেছেন যুক্তরাষ্ট্রে। কাজে আপনি দেখুন যে বাংলাদেশ সম্পর্কে এরকম একটি কথাবার্তা যারা বড় শক্তি তারাও কিন্তু বলতে চায়, অর্থাৎ বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে ভারতের ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। এটা যদি যুক্তরাষ্ট্রের ভাষ্য হয়ে থাকে এটা তাহলে তো একটি অনেক বড় ব্যাপার। আপনি দেখুন যে বাংলাদেশের ছায়া, কার কি ছায়া? বাংলাদেশ তো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে যা ঘটেছে বাংলাদেশের মানুষের ইচ্ছায় ঘটেছে, এখানে কোনো বড় রাষ্ট্র এসে আমাদের এই পরিবর্তন করে দেয়নি। এখানে বাংলাদেশের বিশ্বাস নাই, এটাই সত্য ঘটনা। বাংলাদেশের এখানে যা ঘটেছে আমাদের চোখের সামনে কোটি কোটি মানুষ বেরিয়ে গেছে। এটা কি করে আপনার বিদেশি রাষ্ট্র এটা করলো যখন, তাহলে 16 বছর বিদেশি রাষ্ট্র ছিল না? এই নানান রকম অত্যাচার, অবিচার, অনাচার মিলে মানুষের এই বিক্ষোভ এখানে দানা বেঁধে উঠেছে এবং এটি শেষ নয়। 80 দশকের শেষে যেভাবে ঘটেছে, 25 বছর পরে আরেকটি গণঅভ্যুত্থান হলো। এই পরিস্থিতি যদি চলতে থাকে আবার 25 বছর পরে আবার গণঅভ্যুত্থান। ডক্টর এম এ রশিদ কিছু বলতে চান এখানে, প্লিজ। আমি প্রণব মুখার্জির তার বায়োগ্রাফির একটা উক্তি নিয়ে কথা বলবো, যে সে তার বায়োগ্রাফি আপনারা পাবেন অ্যাভেলেবেল। সে আমাদের সেনাপ্রধান মইনু আহমেদকে বলেছিল যে তুমি যদি শেখ হাসিনাকে সাপোর্ট করো তাহলে তোমার এক্সটেনশন করার জন্য আমি রিকোয়েস্ট করব। ভারত জাতিসংঘের 4 নম্বর ধারা লঙ্ঘন করে একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, এটা তো প্রমাণ, কারণ তখন প্রণব মুখার্জি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল। দ্বিতীয়, বাংলাদেশের সন্ত্রাসীদেরকে, বাংলাদেশে যারা এই অপশাসন, দুঃশাসন, টাকা পাচার যারা জড়িত, যারা এখানে খুনের আসামি, তাদেরকে ভারত আশ্রয় দিয়ে ভারত সন্ত্রাসীদেরকে আন্তর্জাতিকভাবে সাপোর্ট দিল। এই কারণে ভারতের সন্ত্রাসী তকমা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের যত ধরনের অস্থিরতা, গণ্ডগোল, তারা ওখানে বসে শেখ হাসিনার মতো খুনিকে তারা মদত দিচ্ছে, যে অনলাইনে এসে এখানে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নির্দেশ দিচ্ছে এবং বাংলাদেশে অশান্তি তৈরি করছে। এবং আরেকটা, ভারত শেখ হাসিনা যে লম্বা সময় ভোটের থেকে মানুষকে দূরে রেখেছে এবং সে একটা অনির্বাচিত সরকার ছিল, এটা যে কোনো তদন্তে এখন বের হয়ে আসতেছে। এই অনির্বাচিত সরকারকে ভারত সমর্থন দেওয়ার কারণে আমি মনে করি ভারত একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে হস্তক্ষেপ করেছে এবং তাদের ওখানেই এই সন্ত্রাসীরা এখন তারা ওখানে যেতে পেরেছে এবং তারা এদেরকে ওয়েলকাম জানিয়েছে এবং তারা এখনও তাদের যে এত অপকর্ম, বাংলাদেশের যে চাওয়া শেখ হাসিনাকে তুলে দেওয়া, বিচারের আওতায় নিয়ে আসা এবং যেসব সন্ত্রাসী যারা পালিয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনা, সেটা আমাদের মৌলিক দাবি। ভারত যদি আমাদেরকে রাষ্ট্র হিসেবে সম্মান করত, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কোনো তার অবস্থান নিয়ে তার কত বড় সে রাষ্ট্র, এইটা নিয়ে কম্পেয়ার করা হয় না। সভ্য দেশগুলো ছোট রাষ্ট্র হোক আর বড় রাষ্ট্র হোক, আয়তনে যদি আপনি বলেন, আয়তন দিয়ে কোনো ছায়া তৈরি হয় না। ছায়া তৈরি হয় মৌলিক বিশ্বাসে, ছায়া তৈরি হয় সমতা ভিত্তিতে এবং যারা জাতিসংঘের এই 4 নম্বর এই সনদ যারা সিগনেচার করেছে রাষ্ট্রগুলি, তারা বাধ্য যে একজন আরেকজনকে রেসপেক্ট দেওয়া। অফকোর্স আমরা এই বিষয়ে আমি একটু বলি। যে আমিও জানতে চাই আপনার কাছে, আসলে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভারতে এখন মানে আশ্রয় আছেন, রাজনৈতিক আশ্রয় নিশ্চয়ই তাকে বলতে পারে, শুধু তিনি না, তার মন্ত্রিসভার অনেক বড় বড় নেতারা আছেন এবং যারা ওইখানে গিয়ে বড় বড় কথাই বলেন। মানে এইটা নিয়ে আসলে আপনি কি বলবেন যে বাংলাদেশের মানুষ যাকে এতক্ষণ করে ওখানে গিয়ে আশ্রয় পেল? এইটাকে সমর্থন করবার জন্য তো কোনো যুক্তিই থাকতে পারে না, কিন্তু ভাই যেভাবে বললেন যে ভারত এই করেছে এবং ভারত খুবই একটা সন্ত্রাসী দেশ, সেই জন্য বাংলাদেশকে যেন ভারতের ওখানে যে লালিত পালিত দস্যুরা এসে বাংলাদেশে এই কাজ করছে। এখন ধরেন আমি আপনার কথা বলছি, আমার কাছে এখন কোনো যুক্তি নাই, কথা নাই, আপনারা সব আমাকে লিখে লিখে দিচ্ছেন, আমি কি সেগুলো পড়বো?
তা তো নয়। আমি আমার বিবেক বুদ্ধি মতো আমি আমার কথাটা বলবো। তার মানে বাংলাদেশ তাদের কাঠামোটা যদি এখানে তৈরি করতে পারত, রাজনৈতিক যেই কাঠামোটা এখানে তৈরি হতো, তাহলে কিন্তু আপনার এই অভিযোগ সত্য হতো না, বা আওয়ামী এই লীগকে অভিযোগ তো করারই তাদের সুযোগ শক্তি না। বলছেন না, আরো তিনি। একটি কথা আছে, হ্যাঁ। আপনি ভারত এই কথা বলছে, পাকিস্তান কি করেছে আমাদের সাথে? পাকিস্তান যে আমাদের এখানে রক্ত গঙ্গা বইয়ে দিল, বা 23 বছর ধরে আমাদের অত্যাচার করলো, আমাদের নিপীড়ন করলো, আমাদেরকে যা নয় তা করলো, আমাদেরকে একটা জাতিগতভাবে ধ্বংস করবার প্রক্রিয়া করলো, তাদের সাথে আমরা কি করে প্রীতির সম্পর্ক করি? যেই চোখে আপনি ভারতকে দেখবেন ওই চোখেই আপনাকে পাকিস্তানকে দেখতে হবে। বা ভারতকে যদি আপনি এত কিছু বলেন, জাতিসংঘ প্রণব মুখার্জির বইয়ের থেকে আপনি উদ্ধৃতি দিচ্ছেন, পাকিস্তানি জেনারেলদের বইয়ের থেকে উদ্ধৃতি দেন না। দেখুন এখানে কি করে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান এবং ভারত কারোর সঙ্গে তো আমাদের দাসত্ব চুক্তি হতে পারে না। এবং সেই জায়গায় বসে আপনি যদি ভারত শেখ হাসিনাকে যেই আশ্রয় দিয়ে রেখেছে, কেন দিয়েছে, কি কারণে, সকলেই আমরা সেটা জানি, এখানে সমর্থন করবার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনার রাজনৈতিক কাঠামোটি আপনি অমন শক্তিশালী করে তুলুন যাতে কেউ সেখানে হস্তক্ষেপ করতে না পারে। সেই দিকে তো আপনারা কখনো কথা না বলে আপনি কথা বলছেন অমুক এটা করেছে, তমুক এটা আশ্রয় দিচ্ছে। তমুকই যদি আশ্রয় দিত তাহলে কি আপনার এই একটি স্বাধীন দেশ, তাহলে 71 সালে 16 ডিসেম্বরের পরে যিনি প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অতি দ্রুত কি করে এই ভারতীয় সৈন্যগুলোকে সব প্রত্যাহার করাতে পারলেন? কাজেই সেই রকম একজন নেতা হতে হয়, যেই নেতার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ পেয়েছি, সেটা কিন্তু কোনো দেশের দয়া দাক্ষিণ্য নয়। এখন এইভাবে কথা বলতে বলতে যেটা বলা হচ্ছে, ভারত কিন্তু এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ বলেন 1971 এর যুদ্ধ। ভারত যদি বলে আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধ দান, এই স্বাধীনতা দান করেছি, আপনি কি সেটাই মানবেন? ভারত তো অনেক কিছুই বলতে পারে। আপনি আপনার ইতিহাস ঐতিহ্য আপনি রক্ষা করবেন না? আপনি কি সেই জায়গায় দাঁড়াবেন না? সেই জায়গায় না করে ভারত এটা বললো, অমুক এটা বললো, তমুক এটা বললো, তা কেন? আমার দেশের এই হচ্ছে আমার ঐতিহ্য, এই হচ্ছে কৃষ্টি, এই হচ্ছে আমার স্বাধীনতা, এই হচ্ছে আমার অধিকার, আমাদের এই হচ্ছে গণতন্ত্রের অবস্থা পরিস্থিতি। সেই জায়গাতে আমরা দাঁড়াবো। আমরা যদি এখন পররাষ্ট্রনীতি বলতে হয় ভারতের দিকে কেউ ঝুঁকবো, কেউ পাকিস্তানের দিকে ঝুঁকবো, কেউ আমেরিকার দিকে ঝুঁকবো, কেউ এটা করবো সেটা করবো, তা কেন নয় বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা বলা হচ্ছে সেইটা? আপনি আপনার দেশে থাকেন, সবার সাথে সমান সম্পর্ক থাকবে। আপনি যখন একজনের বিরুদ্ধে বলবেন তখন মনে হয় কি আর এগুলো কি সহি? তা নয়। আপনি ভারত তো সেই কাজ করেনি যা পাকিস্তান আমাদের সাথে করেছে। ভারত আমাদের সাথে যুদ্ধ করেনি। হ্যাঁ, সীমান্ত হত্যা হয়েছে, সেগুলো নিয়ে বাংলাদেশের চোখে চোখ রেখে কথা বলা উচিত। সীমান্ত হত্যার পাল্টা তাদের যুক্তি দিতে হবে। মায়ানমারের যে ঘটনাগুলো ঘটছে, রোহিঙ্গার সাথে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের আসলে অর্থনৈতিক ভিত্তিটা তখনই শক্তিশালী হবে যখন বাংলাদেশের গণতন্ত্র একটা সুশক্ত ভিত্তির উপরে দাঁড়াবে। আমাদের গণতন্ত্রটা যেহেতু খুব একটা নড়বড়ে অবস্থায় থাকে, এই জন্য আমরা কথা বলতে পারি। করা হয়েছে কিনা অন্য দেশ থেকে এসে সেটা নিয়ে আসলে না, গণতন্ত্র থেকে হস্তক্ষেপ করবে কি করে যদি আপনার গণতন্ত্রই না থাকে? হস্তক্ষেপটা করবে কোথায়? আপনি তো গণতন্ত্র ছিলই না, এখানে হস্তক্ষেপের কি আছে? মানে গণতন্ত্র হতে দেয়া হয়নি এমন কি না? আমরাই করতে চাই। ওকে, ঠিক আছে। ডক্টর এম এ রশিদ কি বলবেন? এখানে পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের সাথে অন্যায় করেছে বলেই আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমরা পাকিস্তান থেকে বের হয়ে এসেছি। পাকিস্তান থেকে বের হয়ে এসেছি আজকে 55 বছর। কিন্তু এই পাকিস্তানে বাংলাদেশ এখন অপ্রাসঙ্গিক। আমরা অর্থনৈতিক পাকিস্তানের সাহায্য নিতে পারি, অন্য দেশের যেভাবে নিই, কিন্তু বাংলাদেশে পাকিস্তান অপ্রাসঙ্গিক। পাকিস্তান এই 50 বছরে বাংলাদেশের সাথে কোনো পাকিস্তানের বর্ডারও নেই। পাকিস্তান এখানে কিছু করার ক্ষমতাও রাখে না। এই দেশের জনগণ পাকিস্তানের কোনো কিছু করতে গেলে কোনো দুষ্টামি মেনেও নিবে না। আর আমি মনে করি না যে পাকিস্তান ভবিষ্যতে কিছু করার চিন্তা করবে। এখানে পাকিস্তানের শত্রু হলো ভারত। পাকিস্তান চাবে বাংলাদেশকে, ভারত যদি আমাদের সাথে শত্রুতা চালিয়ে যায় তার এলাই হিসেবে পেতে যাবে, কিন্তু এটা কখনো সম্ভব না। এটা বোকা লোকও বিশ্বাস করে না যে পাকিস্তানে বাংলাদেশ ফেরত যাবে। তো আমি ভাইয়ের সাথে আমি একমত ওনার সাথে যে 71 পর্যন্ত আমরা পাকিস্তানের ওই শাসকদের মধ্যে শেখ মুজিবও ছিল, কারণ শেখ মুজিব পাকিস্তানের মন্ত্রী ছিল। আমরা এগুলো কেন বলি না যে শেখ মুজিবও পাকিস্তানের মন্ত্রী ছিল, সরার্দি সাহেব পাকিস্তানের মন্ত্রী ছিল। তো আমাদের কিন্তু নেতা, যার 4 নেতা, তারাও কিন্তু পাকিস্তানের মিনিস্টার ছিল, স্পেশালি শেখ মুজিব। তাহলে উনি যেই সংগ্রাম মানুষকে শিখিয়েছেন যে আমরা গণতন্ত্র চাই, আমরা রাষ্ট্রের স্বাধীনতা চাই, উনি যখন শাসক হলেন উনি নিজেকে আজীবন রাজা ডিক্লেয়ার করলেন। আপনারা যেন বাকশাল করে এদেশের সকল মতামতকে, সকল গণতান্ত্রিক চিন্তাকে উনি কবর দিয়েছেন। তো উনি যদি যেই কারণে আওয়ামী লীগ দাবি করে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য শেখ মুজিবের অনেক অবদান ছিল, আমরা অবশ্যই এটা অস্বীকার করতে পারি না। আমরা অবশ্যই ওনাকে 71 সাল পর্যন্ত রেসপেক্ট করি, সম্মান করি।
কিন্তু উনি যখন ক্ষমতা পাইলেন, একক ক্ষমতা, উনি ওনার ফ্যামিলির সবাইকে এই ক্ষমতার অংশীদার করলেন। এবং আমরা দেখেছি উনি 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকার বাক স্বাধীনতা উনি কেড়ে নিলেন। আমরা দেখেছি যে উনি আমি ভিন্ন মত ধারণের জাসদের 30,000 লোককে উনি হত্যা করলেন, এবং উনি পার্লামেন্টের দ্বারে গর্ব করে বললেন কোথায় সিরাজ শিকদার। তো আমরা ওই দুর্বৃত্তায়ন রাজনীতির জন্য আমরা যখন মুক্তি পাই, আমরা তখন দেখেছি যে ভারতের এই কাদের সিদ্দিকীকে যখন 75-এ কাদের সিদ্দিকী ভারতের সাহায্যে বাংলাদেশকে আক্রমণ করে, যেটার বিচার আজ পর্যন্ত হয়নি। আমরা দেখেছি ভারত আমাদের পানি কেড়ে নিয়েছে। আপনারা ভুলে যাবেন না যে ফারাক্কা বাঁধ, টিপাই বাঁধ, 23টা নদীর উপর ভারত বাদ দিয়েছে, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এবং তথাকথিত শেখ মুজিবের সাথে ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে 72 সালে তারা ফারাক্কা বাঁধ অল্প কয়েকদিনের জন্য চালু করে। আজ পর্যন্ত সেটা আমরা প্রতিরোধ করতে পারিনি, একটা আন্তর্জাতিক আদালতের বিচার পর্যন্ত আমরা চাইতে পারিনি। তারা টিপাই বাঁধ দিয়েছে, এখন তারা তিস্তা ব্যারেজ দিয়ে তারা আমাদের পানি ন্যায্য হিসাব তারা বলবে দিবে, ন্যায্য হিসাব পর্যন্ত দেয়নি। বাংলাদেশের 2 কোটি লোক প্রতি বছর অলমোস্ট বন্যায়, ভারতের এই অন্যায় আচরণের কারণে বন্যায় প্লাবিত হয়, আবার তার ঘরবাড়ি করতে হয়। এইখান থেকে বাংলাদেশ বের হতে পারছে না। বাংলাদেশ কীভাবে দারিদ্রতা দূর করবে? যে দেশের অবৈধ চুক্তির মাধ্যমে, আমি কেন অবৈধ চুক্তি বলেছি, আন্তর্জাতিক যদি নদীর আইনগুলো দেখেন, কখনো উজানের উপর কেউ বাদ দিতে পারে না, যেটা ভারত করেছে। এখন চায়না যখন করতে চাচ্ছে, ভারত সেটা বলছে অন্যায়। এই যে ভারতের পানির আগ্রাসন, তারপর রাজনৈতিক আগ্রাসন, এখানে যে রাজনৈতিক আগ্রাসন, এই যে দুর্বৃত্তরা টাকা পাচার করলো, যেটা বিভিন্নভাবে এনবিআরতে শুরু সবাই তথ্য দিচ্ছে, তো ভারত এমন একটা টাকা পাচারকে দলদেরকে তারা কিভাবে শেল্টার দিল? তারা কেন বাংলাদেশের স্বাধীনতাকে তারা সম্মান করছে না? তারা কেন বাংলাদেশের এই হত্যাকাণ্ডের বিচারকে আমরা যখন চাচ্ছি, দেশ জনগণ চাচ্ছে যে এই যারা বাংলাদেশের এই 2000 খুনের আসামি, তারা কিভাবে আমাদেরকে দমন করছে? তারা গুম খুন, এই গুমের কেসগুলো এখন হচ্ছে, এগুলো তো অপশাসন আওয়ামী লীগের। কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা যায় বলে মনে করেন আপনি? আওয়ামী লীগের অপশাসন ফিরিয়ে আনার তো কোনো প্রশ্নই আসে না এই দেশে। না, মানে তাদেরকে এখানে এনে বিচার করা যায়, মানে বিচারের জন্য তাদেরকে দেশে আনা যায়। যদি ভারত যদি আমাদের কথা সাড়া না দেয়, আন্তর্জাতিক আদালতে যেতে হবে, জাতিসংঘে যেতে হবে। সেটা এখনো যাচ্ছে না কেন বাংলাদেশ সরকার? সেটা আমরা আশা বিচার প্রক্রিয়া করছি, শেষে আমরা ডিমান্ড করি। ওকে, আমরা অবশ্যই ডিমান্ড করি। এখন সরকার তো আমরা চালাই না, আমরা নিরপেক্ষভাবে জিনিসটা দেখতে চাই। নিরপেক্ষতার কারণে ভাই যখন বলেছে, আমি বলছি অবশ্যই পাকিস্তানের অপশাসনকে আমরা পছন্দ করি না, এবং পাকিস্তানের অপশাসন, পাকিস্তান কয়েকবার ক্ষমা চেয়েছে, ইমরান খানও ক্ষমা চেয়েছে যখন সে প্রাইম মিনিস্টার ছিল, এগুলো অলরেডি বিভিন্নভাবে নিউজে এসেছে। কিন্তু পাকিস্তানকে টেনে এনে ভারতের দোষ ঢাকার কোনো স্কোপ নাই। ওকে, আমার আসলে আরেকটা প্রশ্ন, টেনে এনে পাকিস্তানকেও ক্ষমা পাকিস্তান করার এখানে কোনো কোনো না। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা আপনি যেটা রাজনৈতিক বিষয়ের কথা বলেছেন, আরেকটা বিষয় আপনি সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন, সেটা হলো সাংস্কৃতিক বিষয়। পাকিস্তানের যে সাম্প্রদায়িকতা, সেটার আচ্ছন্ন এবং একটা গুরুতর প্রভাব। সাম্প্রদায়িকতা নেই? হ্যাঁ, ভারতে কি ভারতের সাম্প্রদায়িকতা, পাকিস্তানের সাম্প্রদায়িকতার মধ্যে পার্থক্য দুটো ধর্ম আলাদা কিছু? অবশ্যই, কিন্তু পাকিস্তানের যে সাম্প্রদায়িক রাজনীতি, আমাদের এখানে যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা হলো, এই যারা খুনিরা কিভাবে পালালো, কারা সহযোগিতা করেছিল? আজকে যখন শেখ হাসিনাকে সহযোগিতা করছে ভারত, ঠিক একইভাবে পাকিস্তান লিবিয়া সহযোগিতা করেছিল। এই যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই জিনিসগুলো আমরা তো ভারতের এই মোদির সাম্প্রদায়িক রাজনীতির এই প্রভাব এই দেশে নাই। পাকিস্তানের যে রাজনীতির সাম্প্রদায়িক রাজনীতির প্রভাব এই দেশে আছে, এবং সেই জায়গাগুলো আমরা অবশ্যই সকলে জানি, এবং জানি বলেই আমাদের সাংস্কৃতিক ছায়া থেকে, সেটা ভারতীয় সাংস্কৃতিক ছায়াও যদি হয়, পাকিস্তানের সাংস্কৃতিক ছায়া যদি হয়, দুটার থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের না, এটা একটু শেষ করতে দিতে হবে। তো ভাই যে বললেন, বারবার বলতেছেন যে ভারতের এটা করেছে, সেটা করেছে, এই করেছে। ভারত 100 যদি অপরাধ করে থাকে, একটির সমর্থনেও তো কথা বলবার কিছু নাই। ঠিক কারণটা হচ্ছে আমাদের সরকারের উচিত সেই জায়গাগুলোকে শক্তভাবে প্রতিহত করা। কখন সেটা করবে? যখন এটা গণতান্ত্রিক সরকার হবে, যে মানুষের সমর্থনে দাঁড়াবে। এর আগে যেই সরকারগুলো হয়েছে, তারা কি প্রত্যেকেই তো নিজ নিজ দলের ক্ষমতা প্রভাব বিস্তার করবার চেষ্টা করেছে। এই টাকা পয়সা কি খালি আওয়ামী লীগের এই সরকারই খালি পাচার করেছে? যখন যেই সরকার বিদায় নেয়, আমরা বড় বড় 8 কলাম হেডিং দেখি নাই 9-11 সরকারের সময়, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যখন যেই সরকার থাকে তখন সেগুলো কিন্তু জানা যায় না, যেই চলে যায় তখনই দেখি হাড়ির খবর বের হয়ে যায়। আর আওয়ামী লীগ থাকতে উন্নয়নের কত গল্প আমরা শুনেছি প্রতিদিন।
সেই উন্নয়নের গল্প কোথায় গেল? এখনো তো বেশ উন্নয়নের গল্প শুনছি, জানি না যে আবার কোন হাড়ি থেকে কি বের হয়। এবং কাজেই কার হাড়িতে কি আছে যথাসময়ে সেটা জানা যাবে, এবং জানা যাবে বলেই আমি বলছি যে সাংস্কৃতিক মানের বিষয়ে আমি আপনাদের নজর দিতে বলবো। এবং পাকিস্তানের সাথে কোনো সখ্য হতে পারে না, ভারতের সাথে তো প্রশ্নই ওঠে না। তাই বলে আমি মোদির সাম্প্রদায়িকতাকেও যেভাবে করতে পারি না, এবং মোদির সাম্প্রদায়িকতা এখানে হবে কোথায়? এখানে কয় % হিন্দু আছে? আপনি যে এই প্রশ্নটা করলেন, সাম্প্রদায়িকতা তো সাম্প্রদায়িকতা, সেটা হিন্দুর সাথে হচ্ছে না মুসলমানের সাথে হচ্ছে, সেটা তো নয়। এটা বললে তো হবে না, একটা যুক্তির ব্যাপার তো থাকে। আপনি এখানে যে হামলা হলো, না, মোদি যখন বলে যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করে, হিন্দু সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা মানে কি ভাইয়া? আপনি যে আজকে আমাদের যে পোশাক থেকে শুরু করে নারীর যে ক্ষমতায়ন, আপনি নারী সংস্কারের যে বিষয়গুলো আসছে, মোদি যখন বলে যে বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচার করা হয়, তখন বাংলাদেশ বলে ওইখানে মুসলমানদের অত্যাচার করা হয়। ক্ষমতায়নের যে বাধাগুলো ইসলামের জায়গা থেকে আসতেছে, হিন্দু সাম্প্রদায়িকতাকে নারীকে সেভাবে বাধা দেয়? তাহলে কি মানুষ ধর্মচর্চা করবে না? মানুষ ধর্মচর্চা করা আর ইসলাম চর্চা করতে কি এক? ধর্ম জিনিসটা তো আপনার ব্যক্তিগত চর্চার বিষয়। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, রাষ্ট্র থাকবে ধর্ম নিরপেক্ষ। মানে বেশিরভাগ মানুষ হিজাব করবে। হিজাব করবে কোথায়? এটা 72 সালের ধর্ম নিরপেক্ষতা কি তাই ছিল? আপনি 70-80 দশক, আচ্ছা, মানুষ হিজাব পড়তে চাইলে যেভাবে পড়তে পারবে, হিজাব পড়তে না চাইলে কি হিজাব পড়তে পারবে না? অফ কোর্স, সবাই সেই জায়গাটাতে জানে আসে। টিপ পড়লে ছুঁড়ে পালা হচ্ছে গরম আমরা তো পানি। এখনো সেই জায়গায় যাই নাই। সেই জায়গায় আপনি গিয়েছেন, আপনি যথেষ্ট পরিমাণের লেখালেখি হচ্ছে। আপনি একটা মেয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি, সে গায়ের মধ্যে সেগুলো তো ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অফেন্স। আমি একটু বলতে চাই, এটাই সাম্প্রদায়িক রাজনীতির। ভাইয়ার অনেক কথা আমি একমত, সম্মান করি, কারণ উনি যে বলেছেন ভারতের যে কোনো নোংরামি আমরা যেমন মানতে চাই না, পাকিস্তানের কোনো নোংরামি আমরা মানতে চাই না, এখানে আপনার সাথে আমার কোনো দ্বিমত নেই। আমি যেখানে বলবো যে আমরা ভারত আমাদের শত শত বছর আমরা প্রমাণ দিয়েছি আমরা একটা অসাম্প্রদায়িক জাতি। আপনিও আপনার বন্ধু বান্ধবের মধ্যে আমি একটু আমরা গল্প করতেছিলাম যে আমাদের কাছে কে কোন ধর্মের, এটা আমরা কোনো সময় দেখি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা কলেজে পড়েছি। আমি মনে করি বাংলাদেশ পৃথিবীতে এটা একটা তারা মাইল ফলক হিসেবে দেখাতে পারে। হোয়ারেজ ভারতে বিজেপির উত্থান হয়েছে বাবরি মসজিদ ভাঙার কারণে। বিজেপিকে ভারত কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র, মানুষ আমি আসছি কারণ এই কারণে আমাদের আদর্শ রাষ্ট্র। আপনি 226 জন বিসিএস পরীক্ষা থেকে হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে, কোন হিন্দু এখানে চাকরি পাচ্ছে না সরকারি, এগুলো কি? না, এটা আমি বিশ্বাস করি না। আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি তথ্য যাচাই করে দেখেন। আপনি এখন যে সমস্ত সরকারি চাকরিতে না, এই জিনিসটা আপনি শুনে নেন এই তথ্যটা। আমাদের আজকে বিষয় ছিল ভূ রাজনীতি। ভারতের প্রসঙ্গ আসতেছে কারণ ভারত আমাদের রাজনীতি আদর্শ রাষ্ট্র মনে হচ্ছে। আপনি গত সপ্তাহ 8-10 দিনের মধ্যে ভারতের এক্স ফরেন সেক্রেটারি হর্ষবর্ধন সিংলা, সে বাংলাদেশের ম্যাটার করতেছে না, সে বলতেছে মিডিয়াতে যে বাংলাদেশের কি করতে হবে এটা ভারতের দৃষ্টি, ভারত সেটা খেয়াল রাখবে। এই যে থ্রেড টেপের কথা, একজন দায়িত্বশীল লোক হয়ে এইসব থ্রেড টেপ কথা বাংলাদেশে এটা ইনফ্লুয়েন্স হচ্ছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি রাজনীতি হয়েছে শেখ হাসিনার সাথে জিএম কাদের, সে ভারত থেকে এসে সে মিডিয়ার সামনে বলতেছে যে আমি ভারত থেকে এসেছি, সবার সাথে কথা হয়েছে, কি হয়েছে আমি বলবো না, ভারতের অনুমতি ছাড়া। এই ধরনের অপর রাজনীতিকে আমরা কি বলবো? সেই জন্যই তো জাতীয় পার্টির এই অবস্থা, সেই জন্যই তো কাদেরকে আইনের আওতায় আমরা দেখি এই অবস্থা। আমরা জিএম কাদেরকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করা এই ধরনের রাজনীতিবিদদেরকে আমরা এখন আইনের আওতায় দেখি। ভূ রাজনীতি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, না এশীয় রাজনীতিটা, যে এগুলো প্রাসঙ্গিক, এগুলো কথা তো। ভূ রাজনীতি বলতে ওনারা ভারতীয় জুজু পায়, ওনারা সব সময় ভারতকে সামনে রেখে সাম্প্রদায়িকতাকে উস্কায় দিতে চান, এবং এইখানে একটা ডানপন্থী উগ্রবাদকে যত বেশি লম্বা করা যায় সেই জন্যই এই ভূ রাজনৈতিক নানান রকম জুজু, নানান রকম ভয়, নানান রকম আতঙ্ক চালানো হয়। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নেবে, সেখানে জিএম কাদের কোন আব্বাজানের কথা বললো না তালুকদারের কথা বললো, সেগুলো এত গুরুত্বপূর্ণ কেন হবে? সেই কারণেই জাতীয় পার্টির ভোট হয় 2%, সেই কারণেই আজকে এই অবস্থা হয়ে ওই দলে, সেই দলে এমনিতেই যাবে। কিন্তু এই ফাঁক বলে সাম্প্রদায়িকতা, সেই জন্যই আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে। 16 বছরের এই ক্ষোভ তো মানুষ তো সেটার উত্তর দিয়ে দিয়েছে ভাই। সেই জন্য তো আপনি আওয়ামী লীগকে একেবারে যারা করেছে, আওয়ামী লীগকে আপনি এখন কেন আওয়ামী লীগকে এইভাবে আশ্রয় দিল? তাহলে 3 কোটি মানুষকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দেন, রাখেন, ফেলে দেবে কেন? আপনি যদি অন্যায় আপনি নির্বাচনিত করতে চাচ্ছেন না, এখানে তো আমরা শেখ হাসিনা না যে পদ্মা সেতু থেকে ফালাই দিব আর বঙ্গোপসাগরে ফালাই দিব। ডানপন্থার যেই উদ্ভব ও বিকাশ,
বিচার চাওয়া কি বলছে? ডানপন্থা তো চাইছে কোন বামপন্থী লোক এই দেশে থাকবে না। এখনই বলা হবে আপনি তো ফ্যাসিবাদী দোসর, আমাকেই আপনারা বলবেন যে আমি ডানপন্থার সে বিরুদ্ধে তো বলেছি। আমাকেও বলে, নিশ্চয় ওনাকেও মাঝে মাঝে বলে, হ্যাঁ, যেগুলো তো সেই তো। শুনলে আর আমরা এখানে বুঝতে ডানপন্থার পারতাম না। ভারতের আমাকে বলে যে গেছো। ভারতের সাথে আপনি সম্পর্ক মৌলিক বিষয়ে থাকা, আমি অনেক না, বিষয়ে একমত। আমাকে একটু প্রশ্নটা আপনি করতে দেন বারবার যে বলবার তো কিছু নাই। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, পাকিস্তানের সাথে সম্পর্ক, মানে এগুলোর সাথে আসলে অন্য দেশের সাথে আমাদের সম্পর্কটা ওইটা কিভাবে আসলে ইন্টারকানেক্টেড, যেমন আমি একটু বলি। জি আমেরিকার কথা আমরা বলতে জি, পারি, জি, আমরা চায়নার কথা বলতে পারি, সেই জায়গাগুলো আমি যদি একটু একটু আপনি আলোকপাত করেন। আপনি আমরা এমন একটা জায়গায় পড়ে গেছি, বাংলাদেশের 3 শক্তির ভিতরে আমরা পড়ে গেছি। চায়নার সাথে আমেরিকার কনফ্লিক্ট থাকার কারণে বাংলাদেশ সাফারার হবে। ইন্দো প্যাসিফিক চুক্তি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আপনার ধারণা আছে, যেখানে চায়নাকে আটকানোর জন্য আমেরিকা জাপানকে নিয়ে, যারা আমাদের উন্নয়ন অংশীদার, ভারতকে নিয়ে, অস্ট্রেলিয়াকে নিয়ে তারা প্যাসিফিক কমান্ড করেছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করেছে। সেখানে তারা বাংলাদেশকে দেখতে চায়। বাংলাদেশে একটা স্বাধীন পররাষ্ট্রনীতির আমি কথা এই জন্য বলেছি যে আমাদের উন্নয়ন অংশীদার জাপানও, চায়নাও, আমেরিকাও, কারণ আমরা আমেরিকাতে এক্সপোর্ট করি, আমরা আমেরিকার সাথে সুসম্পর্ক চাই। আমাদের উন্নয়ন অংশীদার, যেহেতু আমরা ভারতের সাথে অনেক বিষয় জড়িত, আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। আমি শুরুতেই বলেছি যে ভারত আমাদের শত্রু হবে, এটা আমি কখনো চিন্তা করি না। ভারত আমাদের সমতা ভিত্তিতে, ন্যায় ভিত্তিতে, স্বাধীন মর্যাদা ভিত্তিতে আমাদের সাথে প্রতিবেশী থাকবে। আমরা তাদের যেমন ক্ষতি হবে এমন কোনো কিছু আমরা করতে যাব না, তারা আমাদের ক্ষতি হবে এবং কিছু তারা করতে পারবে না। এটা ছিল আমার মেইন কথা। আর ভূ রাজনীতিতে আমরা যেমন চায়নার বিনিয়োগ চাই বাংলাদেশে, চায়নার সহযোগিতা চাই, আমরা একইভাবে আমেরিকারও সহযোগিতা চাই। আমরা চাই আমেরিকা আমাদের উন্নয়ন কাজগুলোতে তারা অংশগ্রহণ করুক। মানে সেই কিন্তু আশা তো কিন্তু আমরা আমরা একটা অনেক কথা এখানে, করেছিলাম, মানে আমরা করেছিলাম বলতে মানুষ ভেবেছিল যে আমেরিকার সাথে বিশাল ভালো সম্পর্ক হবে, কিন্তু সেটা কি আসলে হয়েছে? মানে আমরা আমেরিকা তো চাচ্ছি। শুল্ক বাড়িয়েছেই আমাদের না, এখানে, আমেরিকা বলা হয়েছে যে শুল্ক ডক্টর বাড়াচ্ছে, ইউনূসের সাথে কিন্তু বিশাল ভালো এই সম্পর্ক। সরকারের যদি একটা ভালো কাজ আমার চোখে পড়ে থাকে, সে ট্যারিফটা কমিয়ে এনেছে এই সরকার। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, উনি ওনার ডিফেন্স অ্যাডভাইজারকে নিয়ে এরকম করেছে। এবং আমরা জানি যে ট্যারিফটা কোন পর্যায়ে নিয়ে এসেছে। এটা অবশ্যই একটা সরকারের ভালো জিনিসকে ভালো বলতে হয়। তো বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র চাবে যে আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, আমরা ডেভেলপ হই নাই, আমরা চাবো সবার সহযোগিতা, অথবা সবার বন্ধুত্ব সুলভ, অথবা সবারকে আমরা শত্রুতা তৈরি না করে একটা ব্যালেন্সিং বাংলাদেশ পন্থী হওয়ার কথা আমরা বলছিলাম। বাবুবাজি, যে আপনার কাছে ওই জায়গাটা জানতে চাই যে আমরা অনেক কথা শুনেছি যে এটা আমেরিকার মেটিকুলাস প্ল্যানিং এ বাংলাদেশে এরকম সরকার পরিবর্তন হয়েছে, আমেরিকা চাচ্ছে না বলে আসলে শেখ হাসিনা সরকার টিকতে পারলো না, এবং ডক্টর ইউনূস প্রেসক্রাইবড কিনা এটাও বলা হয়েছে। কিন্তু আমেরিকার সাথে কি আমাদের অত ভালো সম্পর্ক হয়েছে, বা আমরা কি বিশাল সুবিধা পেয়ে গেছে, এরকম কিছু হয়েছে? আসলে দেখুন, যখন আপনার একটা ঘর থাকবে, সেই ঘরের যদি চাল না থাকে, সেখানে কোন দিক থেকে বৃষ্টি আসলো না, ইট আসলো না, কি আসলো, আসবে। তার মানে চালটা আপনাকে দিতে হবে, আপনার ঘরের ভিত্তি আপনাকে তৈরি করতে হবে। আমাদের এই দেশে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা আমাদেরকে বারবার যেটা বলছি যে আমাদের জবাবদিহিতার জায়গাগুলো আমরা তৈরি করতে পারিনি, আমরা গণতন্ত্র তৈরি করতে পারিনি, এবং আমরা জনগণের যে শাসন সেই জায়গাটাকে খুব শক্তভাবে তৈরি করতে পারি নাই। শক্তিশালী হলে আমরা অবশ্যই, এবং সেই জায়গায় করতে পারিনি বলে আমরা যখন ব্যর্থ হচ্ছি এবং নানান ছলচাতুরি করছি, নিজেরা করছি, আমরা তখন কোনো বড় ভাইয়ের পরামর্শ করছি না কি করছি, সেইটা শেষ পর্যন্ত চুরিটা কিন্তু আমিই করছি। আমি হয়তো আরেকজনের সহযোগিতা নিচ্ছি, কিন্তু চুরিটা তো আমিই করছি। আওয়ামী লীগের যদি ভোট চুরি না করতে হতো, রাতের বেলা ভোট কখন করতে হয়? যখন সে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। সুশাসন যদি দিতে পারতো তাহলে তো তাকে রাতের বেলা ভোট করতে হতো না, ভারতকে বা পাকিস্তানের সহযোগিতা নিতে হতো কিনা এই প্রশ্নই উঠতো না। আবার এই ভারতকে আটকানোর জন্য সাম্প্রদায়িকরা আবার চেষ্টা করছে পাকিস্তানকে সামনে নিয়ে আসতে। সেই পাকিস্তান ওই দূর থেকে কিছু করতে পারবে না বলাটা ভুল, কারণ এক পাকিস্তান তত্ত্ব এখনো আছে, এবং ওই পাকিস্তান মানে আমরা ভাই, চলেন আমরা সব মাফ হয়ে যাই, আমরা সব একসাথে হয়ে যাই। তারা গণহত্যার জন্য কোনো ক্ষমা চায়নি, গণহত্যার জন্য যে চাওয়া হয়েছে, কোন দেশ চেয়েছে তার বিরাট লিস্ট আমরা দিয়ে দিতে পারবো, এটা আর দিয়ে সময় নষ্ট করা দরকার নাই। সেই গণহত্যার জন্য তাদেরকে মাপ চাইতে হবে। আমাদের যে উজ্জ্বল উত্তরাধিকার সেটা আমরা অস্বীকার করতে পারি না, এবং চোখে চোখ রেখে কথা বলবা শিখিয়েছে আমাদের মুক্তিযুদ্ধ। সেটা ভারতের সাথেও আমরা করব, সেটা পাকিস্তানের সাথেও আমরা করব, আমরা আমেরিকার সাথেও করব, আমরা যুক্তরাষ্ট্রের সাথেও করব। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। আজকের আয়োজন এখানেই শেষ করতে চাই, এবং শেষে বলতে চাই বাংলাদেশ পন্থী হয়ে ওঠার আমাদের এই যাত্রা সফল হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।